মাথা নিচু করে বলে, সাকিবকে কি ভালোবাসিস আপু? আপু কোনো কথা বলছে না। বুঝলাম কথাটা পজিটিভ। ও যে তোর চেয়ে ছোট, মেনে নিতে পারবি? তাতে কি, ছোটদের কি ভালোবাসা যাবে না? আর যাকে ভালোবাসা যায় তাকে যে কোনো পরিস্থিতিতেই মেনে নেওয়া যায়। বাহ বাহ। সিমি আপু লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। আমি আবার ওদের কাছে গেলাম। তিনজনে সারাদিন অনেক মজা করলাম, অনেক কিছু খেলাম। এরপর একটা নদীর পাড়ে গেলাম। ওদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি যদি কোনোদিন না থাকি তাহলে কি মিস করবি আমাকে? এইভাবে বলছিস কেন? আর আমাদের ছেড়ে কই যাবি? আরে সিরিয়াস হচ্ছিস কেন? তোর তো লিমা আছে। আমি যদি কোনোদিন না থাকি তাহলে আমার জন্য দোয়া করিস, লিমাকে সামনে রাখিস। সাব্বির কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই ওর ফোনটা বাজতে লাগলো। ফোনটা রিসিভ করে কথা বলছিল। সাব্বিরকে বললাম ওর ফোনটা আমাকে একটু দিতে। এরপর লিমাকে বললাম, কেমন আছিস? কেমন আছি তোকে কেন বলতে যাব? তুই আমার কে? যে জন্য ফোনটা নিয়েছিস সেটা বল। তোর নোংরা মুখে কথা শোনার কোনো ইচ্ছা নেই আমার। শোন না, আজকে একটু সাকিবের বাসায় আসবি প্লিজ? না করিস না। মনে কর জীবনের শেষবারের মতো তোর কাছে চাইছি, প্লিজ প্লিজ, না করিস না। লিমা আমার কথা শুনে না করতে পারলো না। আচ্ছা আসবো, কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা? আজকে পর থেকে আর তুই বলে ডাকবি না। তোর মুখে তুই ডাকটা শুনতে আমার ঘেন্না লাগে। আচ্ছা তাই হবে। এরপর সাব্বিরকে ফোন দিয়ে দিলাম। এরপর তিনজন মিলে ঘর সাজানোর জন্য কিছু ফুল আর বেলুন কিনলাম। ওইসব সাব্বিরের কাছে দিয়ে ওকে সাকিবের বাসায় পাঠিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর আমরা কেক আনতে যাচ্ছিলাম। কে যেন পিছনে বাইয়া বাইয়া বলে ডাকছে। পিছনে তাকাতেই একটা মেয়ে জিজ্ঞেস করলো, আরে, আমার কথা মনে নাই? ওই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলাম, আপনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, এরপর তো আপনার কোনো খবরই নাই। ও চিনতে পারছি। তো কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। কিন্তু আপনার ছোট, আর আমার একটা নাম আছে, জান্নাত। আমাকে তুমি করে ডাকলে খুশি হব। একটা ছেলে এসে জান্নাতের পাশে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইনি কে? আমার ভাইয়া। কাল আমার ভাইয়ার গায়ে হলুদ, তাই কিছু কেনাকাটা করার জন্য আসছি। ও আচ্ছা, কনগ্রেস ভাইয়া। ধন্যবাদ। এরপর চারজনের কথা বলছিলাম। লিমা ওইদিকে যাচ্ছিল, আমাদের দেখে রাগ করে চলে গেল রিস্কায় করে। কিছুক্ষণ পর আমরা কেক নিয়ে সাকিবের বাসায় গেলাম। রাত 11:45। লিমার দরজায় বেল বাজালো। আমি দরজা খুলে দেখি ও পেস্ট কালারের একটা হিজাব পরে এসেছে। ওর চোখ দুটো পরেই আবারও ওর মায়ে পড়ে গেলাম। কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। ওইভাবে তাকিয়ে থাকার কি আছে? একটু পিছনে ঘুর প্লিজ। আমার কথা শুনে পিছনে ঘুরলো। এরপর ওর চোখে লাল ফিতা দিয়ে বাঁধতে গেলে পিছনে ঘুরে টাস টাস করে চর মারতে লাগলো। এরপর যা হয়েছে আপনাদের তো জানা। মানে ফার্স্টে যে আমাকে চর মেরেছিল এটা সেটারই কারণ। এরপর আমি চলে আসার পর সাকিব বলে, আজকের কাজটা তুই একদম ঠিক করিস নাই। তোকে আমার ফ্রেন্ড ভাবতেও আজ লজ্জা করছে। জানিস আজ সালাফি কত খুশি ছিল? আজ তোর জন্মদিন, আমাদের কারোর মনে ছিল না, শুধু ওর মনে ছিল। কি? আজ আমার জন্মদিন? আমারই তো মনে ছিল না। আজ আমি তোকে বলছি, তুই ফ্রেন্ড হওয়ার যোগ্য না রে। তুই আমাকে ওর থেকে দূরে রাখছিস। জানিস ওর জন্য কত কষ্ট হয়েছে, কিন্তু কিছু বলতে পারিনি। ওই চরিত্রহীনটার হয়ে তুই আমাকে কথা শোনাচ্ছিস? আর একবার এই কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই যে অপবাদ ওকে দিচ্ছিস, সেটা যদি মিথ্যে হয় আর কোনোদিন জানতে পারি, তাহলে মনে করিস না তোকে ছেড়ে দেব। তোরা যে কষ্টটা সালাফিকে দিচ্ছিস, কোনো দিন তোদের আমি মাফ করব না। এখন তোরা যা এখান থেকে। সাকিবের কথা শুনে ওরা চলে গেল। আজ বৃহস্পতিবার সকালে সাকিব আসছে। কিছুক্ষণ পর লিমা আর সাব্বির ও বাইকে আসলো। ম্যাচিং ড্রেস পরে। দুপুরে সিমি আসলো। সাকিব তোকে কিছু বলার আছে। বল। আমার একটা কথা রাখবি? এভাবে বলছিস কেন? তুই বললে তো নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। সিমিয়াপুর হাতটা সাকিবের হাতে দিয়ে বললাম, জীবন দিতে হবে না, আমার জীবনটাকে আগলে রাখলেই হবে। সাকিব লজ্জায় মাথা নিচু করে ফেলে। আর সিমিয়াপু আমার বুকে মুখ লুকালো। এত লজ্জা পেতে হবে না। সাকিব আমার বোনটাকে আগলে রাখিস, আর আমি না থাকলেও ওর চোখে পানি আসতে দিস না প্লিজ। কই যাবি তুই? কোথাও যেতে দেব না, তুই আমার কাছেই থাকবি। আচ্ছা ঠিক আছে, মাকে একটু ডাক দে তো। সিমি মাকে ডেকে দিল। আমি সিমিকে বললাম সাকিব আর সাব্বিরকে বাইরে নিয়ে নাস্তা দিতে।
ওরা বাইরে গেল। মা, আমার একটু পাশে বসবে? মা আমার পাশে বসলো। মাকে বললাম, আমার জন্য একটু ভাত নিয়ে আসবে, শেষবারের মতো তোমার হাতে খাবো। মা চোখের পানি আসলে মুছে চলে গেল। কিছুক্ষণ পর ভাত নিয়ে আসলো, আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষে, মা, আমাকে মাফ করে দিও, আমার জন্য তোমাকে অনেক বাজে কথা শুনতে হয়েছে। আচ্ছা মা, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই। এরপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। বিকেলে কারো চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। দেখলাম মায়ের কোলে এখনো শুয়েই আছে। একজনকে নিয়ে পড়ে থাকলে হবে? আজ আমার যে গায়ে হলুদ, সেই দিকে কারো নজর আছে? আচ্ছা, তুমি কি সত্যি আমার মা? মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। আমার জন্য মাকে কত কথা শুনতে হচ্ছে। মা চলে গেল। রুমে থাকিস, অনেক মেহমান আসছে, আমি কোনো অশান্তি চাই না। বড় আপুও চলে গেল। সবকিছু রেডি করে নিলাম। সাকিবকে ডেকে ওর কাছে কিছু টাকা নিলাম, আর আমার কাছে কিছু টাকা ছিল। 7টার দিকে রুম থেকে বেরিয়ে আসলাম। পরে গেলাম আরেক বিপদে। আমি একটা ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে লাগলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। মাথা উঠিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাত আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনি এখানে? আপনারও কোথাও লাগেনি তো? আপনি এইখানে কেন? নিশ্চয়ই তুলি আপু। লিমা জান্নাতকে আর একটা কথাও বলতে না দিয়ে টাস করে একটা চড় মেরে বলতে লাগলো, ওই মেয়ে, তুই এখানে কেন? লজ্জা করে না? লজ্জাহীনের মতো একটা ছেলেকে ফলো করতে করতে বাসায় চলে এসেছিস? আর এই বাড়িটা কি পতিতালয় নাকি, যে যখন পারছে এই বাসায় আসছে? লিমা, তুই যা বলবি আমাকে বল, ওকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। আমাদের বাড়ির মেহমান। বড় আপু বিয়ের স্টেজ থেকে নেমে এসে টাস টাস করে চড় মারতে লাগলো আর বলতে লাগলো, জানোয়ার কুত্তা, তোকে বলি নাই তোর এই পাপি মুখ আজকে কাউকে দেখাবি না? তবুও কেন বাহিরে আসলে? আর কাকে বাসায় নিয়ে আসছিস? তোর সাহস হয় কি করে অন্য রাস্তার মেয়েকে বাসায় নিয়ে আসার? তুই এখন বাসা থেকে বের হবি। আব্বা, ওকে বাসা থেকে বের করে দিবা নাকি আমি কিছু করব? এরপর বাবা আমাকে গাড় ধরে বাসা থেকে বের করে দিতে লাগলো। ঘটনাস্থলে সাকিব, সাব্বির আর সেমিয়াপু নাই, তাই অনায়াসে বাবা আমাকে বাসা থেকে বাহির করে দিল। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি জীবনটা কতই না কষ্টের। অন্যদিকে রনি ভাই, তুলিয়াপুর হবু বর, মানে আমার আপুর আর কি, বাসায় প্রবেশ করতে করতে শুনতে পেল বড় আপু বলছে, এই রাস্তার মেয়ে, তুমি যাবে নাকি তোমাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? কে রাস্তার মেয়ে আর কাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবে? হ্যাঁ, এই মেয়েটাকে বলছি। ওই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছু নেই? জান্নাত দৌড়ে গিয়ে রনি ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রনি ভাইয়া চিৎকার করে বলতে লাগলো, কে রাস্তার মেয়ে? ও আমার নিজের বোন, আর তোমরা ওকে রাস্তার মেয়ে বলছো? হাউ ডিয়ার ইউ! সবাই চুপ। রনি ভাইয়ের চিৎকার শুনে সাকিব, সাব্বির, সিমিয়াপুর সবাই চলে এসেছে। তাহলে ওসব কি ছিল? সালাফি ওকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল কেন? এরপর জান্নাত সব কথা খুলে বলে। জান্নাতের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। লিমা দপ করে বসে পড়লো। ওই দিন সালাফি না থাকলে হয়তো আজ জান্নাত বেঁচে থাকতো না, আর আপনারা ওকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা দিয়েছেন। সাব্বির লিমার কাছে গিয়ে ওকে তুলে টাস টাস করে চড় মেরে আবার মাটিতে ফেলে দিয়ে বলতে লাগলো, তোর জন্য, শুধু তোর জন্য আমার বন্ধুটা বিপদের বাসায় থাকতে পারি নাই। ও আমাকে ভুল বুঝেছে, আর আজীবন তুই আমার সামনেও আসবি না। আঙ্কেল, মাফ করবেন, এই বিয়ে আমি করতে পারবো না। যে মেয়ে নিজের ভাইয়ের সাথে এরকম করতে পারে, সে যে আমার সাথে এরকম করবে না তার কি গ্যারান্টি? প্লিজ বাবা, এরকম করিও না, আমি তোমার পায়ে পড়ি। না, আমি এই বিয়ে করতে হঠাৎ সাকিবের ফোন বেজে উঠলো। ফোনটা রিসিভ করেই বলতে লাগলো, সালাফি, কই তুই? আমার কথা বাদ দে, সময় খুব কম। রনি ভাইয়াকে ফোন দে। আচ্ছা। রনি ভাইয়া, আপনার পায়ে পড়ি, এই বিয়ে ভাঙবেন না। মেয়ের বাবার অনেক ক্ষতি হয়ে যাবে, ওনার সম্মান শেষ হয়ে যাবে। আপনার পায়ে পড়ি, মেয়েটার জীবন নষ্ট করবেন না। রনি ভাইয়া কিছুক্ষণ চিন্তা করে রাজি হয়ে গেলেন। সাকিব, তুই আমাকে মাফ করে দিস। আর 10 মিনিট পর আমার ফ্লাইট, তোকে না জানিয়ে চলে আসছি। তোদের সবাইকে ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি, বেঁচে থাকলে আবার দেখা হবে। না, তুই এটা করতে পারি। কলটা কেটে দিয়েছি। সাকিব হ্যালো হ্যালো করতে লাগলো, মাটিতে বসে পড়লো আর কাঁদতে লাগলো। কিসের ফ্লাইট? আর সালাফি কোথায় যাচ্ছে? লন্ডন যাচ্ছে। কেন? ওখানে কি করবে? ওখানে ওর মেডিকেলে চান্স হয়েছে, 10 মিনিট পর ওর ফ্লাইট।
ও আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। তুই যা বলছিস সব মিথ্যা, তাই না? আমার ভাই কোথাও যাবে না, তাই না? আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, তুই মিথ্যা বলছিস। এসব বলে কাঁদতে লাগলো। সাকিব সিমিকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো। তুই এত বড় সত্যটা লুকিয়েছিস, আর সবাই কতই না ফেইলার বলে অপমান করেছে। হঠাৎ সাকিবের ফোনে একটা SMS আসলো, বালিশের নিচে চিঠি আছে, পড়ে নিস। এরপর সাকিব কল দিতে লাগলো, কিন্তু ফোন অফ। সাকিব আর সাব্বির দ্রুত বাইক নিয়ে এয়ারপোর্টে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে হতাশ হয়ে বাসায় ফিরে আসলো। সেমি আপু সাকিবের কলার ধরে জাকিয়ে জাকিয়ে বলতে লাগলো, ওই আমার ভাই কই? কোথায় আমার ভাই? তোরা আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমরা অনেক খুঁজেছি কিন্তু পাই নাই, বিশ্বাস করো। তোরা কেমন বন্ধু যে আমার ভাইটাকে আটকে রাখতে পারলি না? আমি তোদের আর কিছু বলতে পারলো না, অজ্ঞান হয়ে সাকিবের বুকে পড়ে গেল। সাব্বির পড়তে লাগলো, প্রিয় বাবা, প্রথমে আমার সালাম নেবেন। জানি আপনি অনেক ভালো আছেন, ভালো থাকারই কথা। আজ আপনার মেয়ের বিয়ে, এর চেয়ে বড় কথা আজকে আপনার চোখের বিষ, যার জন্য আপনার সম্মান নষ্ট হয়েছে, সেই কোলাঙ্গারটা আর আপনার চোখের সামনে আসবে না, আর আপনার অন্ন ধ্বংস করবে না। আচ্ছা আব্বা, আপনি তো আমায় খুব ভালোবাসেন। আমি তো আপনার চোখের মনি ছিলাম। আপনি তো আমাকে চোখে হারাতেন, আমি না খেলে আপনিও খেতেন না। আমি অসুস্থ হলে সারা রাত আমার সেবা করতেন। আমি ব্যথা পেলে আমার সেতু আপনি বেশি ব্যথা পেতেন। তাহলে কি সব মিথ্যে ছিল? আচ্ছা, আমি কি এতটা অবহেলা পাওয়ার যোগ্য ছিলাম? আমি কি এতটাই খারাপ ছিলাম? আমি তো কোনোদিন আপনার কথার বাহিরে যাই নাই। আপনার কথা মতো সব করছি। তাহলে এতটা অবহেলা পেলাম কেন? সত্যি বলছি বাবা, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে এমন কোনো কাজ আমি করিনি। এমন কাজ আমি করার কল্পনাও করতে পারিনি। বাবা, তুমি তো অপরকে সাহায্য করা শেখাইছো, তাহলে আজ কেন আমাকে এতটা মরণ যন্ত্রণা দিলে? তাহলে কি তোমার শিক্ষা বলছিল? যাই হোক, আর কথা বাড়াতে চায় না। আজ আপনার দোয়াটা অনেক প্রয়োজন ছিল, আশাও করেছিলাম, কিন্তু সবার ভাগ্যে কি সব কিছু হয়? ভালো থাকবেন, আর আমাকে এতদিন খাইয়ে পরিয়ে বড় করার জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আপনার টাকাটা দিয়ে মরতে পারে। জানি পিতামাতার ঋণ কখনো শোধ করা সম্ভব না, তবুও চেষ্টা করব। আর এই যে বড় আপু তোকে বলছে, তুই তো এমন ছিলিস না, তুই তো আমাকে খুব ভালোবাসতি। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড ভাই ছিলাম। তুই তো বলতিস আমি নাকি তোর বেস্ট ভাই ছিলাম, তাহলে কি মিথ্যে বলতিস? আর একটা কথা বলি, তোর ভাই কোনোদিন কোনো মেয়েকে ইপটিজিং করেনি। একটা বাহিরে মেয়ের কথা শুনে আমার সাথে যে ব্যবহার করেছেন, একটা রাস্তার কুকুরের সাথেও মানুষ সেই ব্যবহারটা করে না। আর আলহামদুলিল্লাহ, আমি এতটাও ফেইলার না। আল্লাহ তাআলা কিছু মেধা আমাকেও দিয়েছে। আজকে থেকে তোদের উপর থেকে ভাই আর ছেলের কলঙ্কটা উঠিয়ে নিলাম। ভালো থাকিস। আমার কথা শুনে বাবা দপ করে বসে পড়লো। আর বড় আপু যেন কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছেন, মাথা নিচু করে শুধু কান্না করছে।